দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে শেখ হাসিনার সরকার। বিস্তারিত রয়েছে আমিনা হীরা রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর উপদেষ্টাদের অন্যতম চ্যালেঞ্জ ছিল বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক রাখা। এরই ধারাবাহিকতায় পররাষ্ট্র উপদেষ্টার পর এবার বিদেশি কূটনৈতিক, মিশন প্রধান ও উন্নয়ন সহযোগীদের নিয়ে বসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্ধু রাষ্ট্রগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বর্তমানের চ্যালেঞ্জিং সময়ে পাশে থাকায় বাংলাদেশ কৃতজ্ঞ। অন্যান্য দেশ এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের পাশে থাকায় আমরা কৃতজ্ঞ। আমরা যে সংকট পার করছি তাতে বন্ধু হিসেবে তোমরা পাশে আছো। বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা কূটনৈতিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রীর স্বৈরাচারী মনোভাব পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। জুডিশিয়ারি, ডেমোক্রেসি, ইলেকশন ব্যবস্থা সবখানেই ধস নেমেছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের লক্ষ্য একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা, তা কূটনৈতিকদের স্পষ্ট করা হয়েছে। ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা, কিন্তু ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়। এটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। আপনারা তো দেখেছেন যে গত 15 বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে, তো সেগুলো সমস্ত কিছু রিফর্ম উনি অ্যাড্রেস করে ওনারা এই ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায়, এটা হচ্ছে ওনাদের মূল কাজ। বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের পরই অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন করতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশি মুদ্রায় যা 58,000 কোটি টাকারও বেশি। গ্লোবাল ডিফেন্স কর্প প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোস্ট্রাম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বিস্তারিত রয়েছে আবু সাইদ অপুর রিপোর্টে। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। এই প্রকল্প বাস্তবায়নে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে $500 কোটি আত্মসাতের গুরুতর অভিযোগ তুলেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয়েছে $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাটি। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সায়েদের হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক আইজিপি সহ 7 পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সহ 17 জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা হয়েছে। সকালে আবু সায়েদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমরি আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে তাজহাট থানাকে নির্দেশ দিয়েছে। এদিকে গত 19 জুলাই কোটা আন্দোলন পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 40 জনের বিরুদ্ধে মামলা ও একই দিনে পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। পরিবার এবং সমন্বয়করা যে আসামিদের যে তালিকা দিয়েছেন তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে এখানে অভিযুক্ত করে আমরা একটা এফআইআর আজকে এখানে যে মামলা রুজু করি, কমপ্লেন পিটিশন দায়ের করি। এই কমপ্লেন পিটিশন দায়ের করার প্রেক্ষিতে আমাদের মাননীয় আদালত এই মামলাটাকে চিট ফর এফআইআর অর্থাৎ এজাহার হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দেন। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এ মামলা করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন। এদিকে আরও কয়েকটি স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাটোরে স্কুল ছাত্র ইয়াসিন ইসলামকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শিমুল সহ আওয়ামী লীগের 111 জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুপুরে নিহতের বাবা ফজর আলী বাদী হয়ে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বর আসামি নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং 3 নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজানকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার। আজ রোববার দুপুরে শহীদ মিনারে নিহত 2 শিক্ষার্থী রিয়াজ ও ইমনের জানাজায় উপস্থিত হয়ে কথা বলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা শিক্ষার্থীদের গুলি চালিয়ে হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সবার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। গত 4 আগস্ট আন্দোলন চলাকালে সায়েন্স ল্যাব এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন মোহাম্মদ রিয়াজ। শনিবার বিকেলে মারা যান তিনি। একই দিনে টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল 7টায় মারা যান ইমন হোসেন। জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে যে কোনো সময় শুধু আমাদের একবার মনে করবেন, আমরা অবশ্যই যততম সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করব। এবং রাষ্ট্র শুধু আমাদের এই 2 জন ভাই নয়, আমরা আমাদের যে ভাইদের হারিয়েছি, শহীদ হয়েছেন, অবশ্যই সকলের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমাদের এই ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর। ইচ্ছাকৃতভাবে আন্দোলনকারীদের কোমরের উপর গুলি চালানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য দলের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিলুপ্ত জাতীয় সংসদ সদস্যদের বাসায় অবৈধ টাকা রয়েছে, তাই সেখানে অভিযান চালাতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত রয়েছে ইউসুফ আলীর রিপোর্টে। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, বিগত সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরা জাতীয় বীর, এরা সত্যিকার অর্থে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, কাজে ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করবে, এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে চিকিৎসার ব্যাপারে
আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। তখনকার আসামিকে যদি কলকাতা থেকে হিন্দুস্তান থেকে বন্দি বিনিময়ের দায় এনে বিচার করতে পারে, তাহলে অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে শেখ হাসিনাকে দেশে পাঠা। একই স্থানে সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ অন্যদের হত্যার বিচারের দাবিতে সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙা সহ সহায়ক পরিবেশ রাখতে চেষ্টা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় জানিয়ে নতুন শিক্ষাক্রম পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার কথা জানান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। গণতন্ত্র চাইলে গণমাধ্যমের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টারা। আরো জানাচ্ছেন রাকিব হাসান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথম অফিস করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, দেশে গণতন্ত্র নিশ্চিত করতে চাইলে গণমাধ্যমের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে। কারণ গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। তো আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের সহায়তা চান তিনি। অনেক মানুষ যারা শহীদ হয়েছেন, অনেক লাশ কিন্তু এখনো মর্গে আছে, যাদের পরিবার কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে না। তো সেই তথ্যগুলা, সেই জিনিসগুলো আপনারা যদি একটু জোর দিয়ে প্রচার করেন, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয় এবং সেই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করছি। নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ কথা বলেন নতুন শিক্ষাক্রম নিয়ে। ধাপে ধাপে আগের কারিকুলামে ফিরে যাওয়ার কথা জানান তিনি। বর্তমান যে শিক্ষা কার্যক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য না, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। সেটা কি করে আবার সংশোধন করা যাবে, আগে অন্তত আগের শিক্ষাক্রমে প্রথমে ফিরে আর তারপরে আবার চিন্তা করবে নতুন করে কি করে হয়। সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দ্রব্যমূল্য ব্যাপারটা হলো, একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরের থেকে আনতে হবে, যেখানে বাণিজ্য হিসেবে সংস্থাটা আছে। ওই রিলেটেড যেগুলো যে আছে সেগুলো যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে। আমরা অনেক সময় ইম্পোর্টেড ইনফ্লেশন হয়, তাই না? ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য ইস্যুগুলো বলে রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছি। দুপুরে মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির জানান, আগামী 7 দিনের মধ্যে চালু করা হবে মেট্রো রেল। আমরা দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, মেট্রো রেলের বোর্ডে কিছু প্রতিনিধি ছিল, সেগুলো পরিবর্তন করা দরকার ছিল, তো সেটা আমরা আজকে করে দিয়েছি। ওখানে একটা বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে, সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিংয়ের একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করার সকল ক্ষেত্রে ব্যয় সংকোচন করা হবে জানিয়ে তিনি বলেন, বিআরটি সহ এই মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সড়ক পরিবহনের কোনো দপ্তর কিংবা সড়ক পরিবহন সংক্রান্ত কোনো ব্যক্তি যদি এটার সঙ্গে জড়িত থাকে, আমাদের দেখুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশের রাজনীতিতে বিএনপি ও আওয়ামী লীগের দ্বৈত প্রাধান্য কমিয়ে আনার পাশাপাশি বিভিন্ন সেক্টরে পূর্ণ সংস্কার করতে রাজনৈতিক দল গঠনের চিন্তা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশের জনগণের অধিকার অক্ষুণ্ণ রাখতে জনগণ চাইলে জাতীয় রাজনীতির অংশ হতে চান তারা। মাই টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ নিয়ে বিস্তারিত রয়েছে আমিনা হিরা রিপোর্টে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিতে জায়গা পেয়েছেন 2 সমন্বয়ক। অন্যদিকে রাজনীতির মাঠে বেশ সক্রিয় বিএনপি নেতাকর্মী সহ নিয়মিতই চলছে সভা মিছিল। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক নেতার শূন্যতা এবং মানুষের আস্থার স্থল হবে কে, এমন প্রশ্ন জনগণের মনে ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত। আর এসবের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনৈতিক দল আসবে কিনা জানান সমন্বয়ক সার্জিস আলম। আমাদের জায়গাটি যদি স্পষ্ট করি, এটি আসলে পুরো বাংলাদেশের মানুষের চাওয়ার প্রেক্ষিতে, বাংলাদেশের মানুষ যদি চায় হবে, না চাইলে হবে না, একদম স্পষ্ট কথা। আমরা যে বলছি যে জনগণ চাইলে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করব, এটা কিন্তু ক্যাম্পাস পর্যায়ের না, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের না, বিশ্ববিদ্যালয় পর্যায়ের না। আমরা এটি নিয়ে কথাই বলছি না, আমরা বরং বলছি যে এখানে এটি শেষ হয়ে যাওয়া প্রয়োজন। এই প্রথাগত রাজনৈতিক ধারাটি শেষ হয়ে একটি ছাত্রদের দ্বারা নির্বাচিত ছাত্র সংসদের যে ধারা, সেটি আসা প্রয়োজন। সার্জিস বলেন, দেশের মানুষের আস্থা আর সমর্থন পেলেই ছাত্র রাজনীতি নয়, বরং জাতীয় রাজনৈতিক দল গঠন করবেন তারা। আমরা যে রাজনৈতিক ধারাটির কথা বলতে চাচ্ছি, এটি জাতীয় পর্যায়ে। আমরা মনে করি দেশের পলিসি মেকগুলো হয়ে থাকে ওই সংসদ থেকে, পলিসি মেকারদের মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে। সেই জায়গায় তরুণ সমাজের ওই প্রতিনিধিদের থাকা প্রয়োজন, যারা জনগণ নিয়ে কথা বলবে। এই যে গণ অভ্যুত্থানে তরুণ প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অংশগ্রহণের মধ্যে এটি হয়েছে, আমাদের ওই আত্মবিশ্বাসটি এসেছে যে বাংলাদেশ গঠনে আমরা সামনে থাকতে পারবো, সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে পারবো। বড় 2 রাজনৈতিক দলের প্রতি জনগণের তীব্র ক্ষোভ, তাই দল গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দেশের মানুষকে স্বস্তি দেয়া, জানান সার্জিস। বাংলাদেশের মানুষ আসলে এই যে 2 দল বা এর বেশি দলের এই যে অবস্থান, অসংখ্য ঘটনা হয়েছে 53 বছরে, কিন্তু তাদের যে কালচারগুলো, এগুলোর পরিবর্তন হয়নি। আসলে মানুষ চায় নতুন কিছু আসুক। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে তরুণ সমাজের, বাংলাদেশের মানুষের চাওয়ার প্রেক্ষিতে তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক আসলে একটি আলাপ আসা প্রয়োজন, নতুন রাজনৈতিক একটি টাইপ ধরন আসা প্রয়োজন, যারা মানুষের জন্য কথা বলবে, মানুষের জন্য কাজ করবে। এখনো পরিকল্পনা হয়নি দল গঠন নিয়ে, তবে জনগণ না চাইলে জাতীয় রাজনীতিতে দল গঠন করতে চান না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা বারবার বলেছি। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। 1 মাসের অচলাবস্থা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরেছে প্রাণ। বন্ধু ও সহপাঠী হারানোর বেদনা নিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে বসেছেন শিক্ষার্থীরা। একদিকে তাদের বেদনা, অন্যদিকে নতুন এক বাংলাদেশের প্রেক্ষাপটে ক্লাসে ফেরার আনন্দ। সেসব কথাই তুলে ধরছেন নুসরাত শারমিন। গেল কদিনের ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় শিক্ষাঙ্গনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল, সে রেশ কাটিয়ে আবারও প্রাণোচ্ছল বিদ্যাপীঠগুলো। একদিকে শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানের বিজয়ের আনন্দ, অন্যদিকে শোককে শক্তিতে পরিণত করে ধীরে ধীরে আবারও পড়াশোনায় মনোনিবেশ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমাদের শিক্ষকরা আমাদের যথেষ্ট সাহায্য করতেছে এবং আমরাও নিজেদের থেকে যার স্থান থেকে তাদের সাথে কোঅপারেটিভ হওয়ার চেষ্টা করছি এবং কোনো সমস্যা হলে আমরা তাদেরকে জানাচ্ছি অবশ্যই। এবং মনে হয় আমরা যদি একটা সিকোয়েন্সের ভিতর থাকি, তাহলে আমাদের এই গ্যাপটা আমরা কাটিয়ে উঠতে পারবো। আমাদের শিক্ষকের উপর কোনো আর চাওয়া কিছু নাই, আমরা লেখাপড়া চালিয়ে যেতে চাই। আমাদের স্যাররা তো অনেক ভালো, আমাদেরকে ফার্স্ট দিন থেকে পড়ানো শুরু করছে। যদি এরকম চলতে থাকে তাহলে মনে হয় আমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে। আমরা অনেকটাই গ্যাপ পড়ে গেছি, আমাদের এই গ্যাপটা কভার করতে এক্সট্রা ক্লাসগুলো প্রয়োজন। এখন অনেক ভালো লাগতেছে, কারণ যেহেতু অনেক দিন বন্ধ ছিল, অনেক দিন পরে কলেজে আসছি, সবার সাথে দেখা হইতেছে, এই আনন্দটা আসলে অনেক বেশি। অনেকদিন পর যেহেতু বন্ধুদের সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগছে। ক্লাস তো এখন কেবল শুরু হইলো, এখন আস্তে আস্তে সবাই স্টুডেন্টরা আসলো, ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আবার এগিয়ে যাব। সহিংসতা চলাকালে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে এ ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকরা বদ্ধপরিকর বলে জানান এই অধ্যাপক। এখনো যারা শিক্ষাঙ্গনে যোগদান করেনি, তাদের যোগদানের আহ্বান তার। সাজ্জিদ সে কিন্তু বলেছে যে ছাত্রছাত্রীদের এখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া উচিত এবং তাদের লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত। তো সেই অনুযায়ী আমিও আহ্বান জানাবো ছাত্রছাত্রীদেরকে যে তারা যেন আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা সহ অন্যান্য ছাত্রছাত্রীরাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে এবং তাদের এই লেখাপড়ার কার্যক্রমে, পড়াশোনার কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে, ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করবে। এমন পরীক্ষা আছে কারো কারো। সহিংসতার
রেশ কাটিয়ে আবারও পুরনো উদ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছেন শিক্ষার্থীরা। শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে ফিরবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিচারক, রাজনীতিবিদ, পুলিশ সহ ৬২৬ জন প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছেন আন্তঃনির্বাহী জনসংযোগ অধিদপ্তর ISPR। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণহানির সংখ্যায় ৫ জন বিচারক, ২৪ জন রাজনীতিবিদ, ২৮ জন পুলিশের কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশ সদস্য, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ ১২ জন ও তাদের পরিবারের ৫১ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন। পরিস্থিতির উন্নতি হওয়ায় ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায়। এখন পর্যন্ত ৪ জনকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। যোগদানের পর থেকে রাজধানী রামপুরা ইকরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাত্রা প্রতিষ্ঠান পরিচালনা করার প্রতিবাদে মাঠে নেমেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামী ৩ দিনের মধ্যে প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার পদত্যাগ না করলে কঠোর আন্দোলন সহ অনির্দিষ্টকালের জন্য স্কুল আসা বন্ধ করে রাজপথে নামবে শিক্ষার্থীরা বলেও আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। বিস্তারিত রয়েছে আবু সাইদ অপুর রিপোর্টে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, 2019 সালের 19 আগস্ট রামপুরা ইকরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। অদৃশ্য শক্তির কারণে প্রতিষ্ঠানের কক্ষ ভাড়া দেয়া, ম্যানেজিং কমিটির সাথে আতাত করে মনগড়াভাবে প্রতিষ্ঠান চালানো, আইসিটি ল্যাবের নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া, ল্যাবরেটরি না থাকা, শিক্ষার্থীদের মানসিক নির্যাতন সহ এমপিভুক্ত করার নামে অর্থ আত্মসাৎ করে আসছিল। এর ফলে প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদারের পদত্যাগের দাবিতে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। এক দফা দাবি তুলে তার পদত্যাগের। কোনো প্রতিষ্ঠান 23 সালে এই মূল্যায়নের কোনো ফি নেয় নাই, আমাদের কাছ থেকে 1000 করে নিয়েছে, অর্ধবার্ষিকেও বার্ষিকেও। আমাদের পরীক্ষা 3টার পর বলে যে আমাদের আর পরীক্ষা হবে না। প্রতি বছর যে ফান্ডে টাকাগুলো ঢোকে, তো ওই টাকাগুলো দিয়ে সে যদি উন্নয়নের যদি কাজই না করে, তাহলে ওই টাকাগুলো কোথায় যাচ্ছে? আমরা এখানে আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ চাইছি, কারণ আমরা আমাদের দুর্নীতিমুক্ত আমাদের স্কুল চাই। এই বিল্ডিং মানে ভাঙ্গা পড়ার রিস্ক আছে, এরপরও আঙ্কেল ছাত্রদেরকে দিয়ে রাখছে। ভবনটা ভালো সুন্দর, এই ভবনে আমাদের ক্লাস করায় না। আমাদের ক্লাসরুম কেড়ে নিয়ে ওই জায়গায় জায়গা দিছে, ভাড়া দিছে বলতে। আর এদিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার খবর পেয়ে প্রতিষ্ঠানে না আসলেও অন্য সব শিক্ষকদের নিয়ে বৈঠক করেন শিক্ষার্থীরা। বৈঠকে অভিভাবকরা তুলে ধরেন প্রধান শিক্ষকের দীর্ঘদিনের নৈরাজ্য ও বৈষম্যমূলক আচরণ প্রসঙ্গ। দেওয়ালগড় একটা পেন্সিল ব্যাটারি কিন্তু আমার মনে হয় 30 টাকার বেশি লাগে না। এই ব্যাটারি কেনার জন্য প্রতিটা স্টুডেন্ট থেকে 15 টাকা করে কেন নেয় সে? উনি ওনার ব্যক্তিগত কারণে আমাকে সে প্রচুর খারাপ ব্যবহার করছে। হাজিরা খাতা থেকে দেখে দেখে প্রত্যেকটা কয়েকটা স্টুডেন্টকে এরকম হয়রানি করছে। হেড স্যারের আয়া পদে ছিল, ওইখান থেকে কেন তাকে ক্লিনারের পদে নেওয়া হলো? তো আমার ছেলে 3 মাসের বেতন আটকে গেছে। আপনি যদি একটু হেল্প করতেন আমার অনেক ভালো হইতো, যদি কিছু কমাইতেন। বলে কি আপনার হাজবেন্ড অসুস্থ হয়েছে, চাকরি চলে গেছে, মারা তো যায় নাই। আমরা আমাদের উপস্থিত আর্মি, সেনাবাহিনী ভাইদেরকে আমরা এই আহ্বান জানাচ্ছি, যারা আজকে স্টেটমেন্ট দিয়েছে তাদের জন্য কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। শিক্ষার্থীদের আলটিমেটাম, আগামী 3 দিনের মধ্যে রামপুরা ইকরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার পদত্যাগ না করলে কঠোর আন্দোলন সহ অনির্দিষ্টকালের জন্য স্কুল আসা বন্ধ করে রাজপথে নামবে শিক্ষার্থীরা। এই ব্যাপারে ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মতিন সহ অনেককে জানানোর পরেও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্য বিরোধী পরিবেশ যতদিন পর্যন্ত স্কুলে তৈরি না হবে ততদিন পর্যন্ত কোনো ধরনের পড়ালেখা কার্যক্রম চলবে না। আগামী 3 দিনের ভিতরে এই স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন তাকে পদত্যাগ করতে হবে। যদি তিনি পদত্যাগ না করেন তাহলে এই স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। টানা 36 ঘন্টা ডিউটিতে ক্লান্ত চিকিৎসক মৌমিতা দেবনাথ অবসান্ত দেহ এলিয়ে দিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করেছিলেন। ধর্ষক এলো ঘাতকের বেশে এবং ধর্ষণ শেষে তরুণের চিকিৎসকের জীবন প্রদীপ নিভিয়ে দিল নির্মমভাবে। কলকাতার হাসপাতালে এমন নৃশংস ঘটনার বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আন্দোলন। দাবির সাথে একাত্মতা ঘোষণা করে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে বাংলাদেশের চিকিৎসক সমাজ। মৌমিতার ঘাতকদের বিচারের পাশাপাশি নিরাপদ কর্মস্থলের দাবিও তুলেছেন তারা। হসপিটালে ডক্টর থাকে, তার চেয়ে বেশি মহিলা নার্স থাকে, আউটসোর্সিং এর অনেক মহিলা থাকে, তাদের সবার নিরাপত্তা প্রয়োজন। কলেজে এখন আসবে, আমাদের কলেজ খুলছে,
প্রত্যেকটা মেয়ের বাবা মা ভয়ে আছে। এখানে করিডোরের যে যাতায়াতটুকু এইটুকু নিরাপদ না, এইটুকু আপনাদের বোঝা উচিত। এই জন্যই আমরা এখানে দাঁড়াইছি। সেন্টার ফর এক্সিলেন্স স্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে স্পোর্টস ইনস্টিটিউট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় নারী বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আবারও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ নিয়ে বিস্তারিত রয়েছে এস এম আরিফের রিপোর্টে। খেলোয়াড় তৈরিতে অনবদ্য ভূমিকা রেখে চলছে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। এবার দেশে প্রথমবারের মতো গঠিত হতে যাচ্ছে স্পোর্টস ইনস্টিটিউট। সচিবালয়ে নতুন এই ধারণার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। যদি তা না হয় সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কার্যক্রম শুরু করব। পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট। 20 অক্টোবরের মধ্যে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির বিষয় জানাতে হবে আইসিসিকে। তবে কয়েকটি দেশের ভ্রমণ সতর্কতায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে আবারও প্রত্যাশার কথা জানান তিনি। এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময় একটা সংকটকাল করছে। এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে। ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক বলয়মুক্ত করতে মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। স্পোর্টসকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে, এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব। যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো। রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।